সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা অভিমুখী নৌবহর, ফেসবুকে ভিডিও বার্তা দিলেন শহীদুল আলম। নেত্রকোনায় ৮ ঘন্টার প্যারোলে বাবার জানাজায় যুবলীগ নেতা। বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে, যা বললেন ফজলুর রহমান। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না, মন্তব্য সার্জিসের। আওয়ামী লীগ দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে, দাবি ফারুকের। যুবলীগ কর্মীর ইজারা নেওয়া পুকুর দখল করে মাছ ধরায় যুবদল নেতাকে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গাজা অভিমুখী নৌবহর, ফেসবুকে ভিডিও বার্তা দিলেন শহীদুল আলম। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরের একটি বাদে বাকি সব জাহাজ আটক করার কথা জানিয়েছে ইসরায়েল। এরপর ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন ওই নৌবহরে থাকা বাংলাদেশের শহীদুল আলম। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে ফেসবুকে ওই ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ার কথা জানিয়েছেন তিনি। সমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে 43টি জাহাজ ছিল। দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্রী শহীদুল আলম ওই বহরে থাকা কনসান্স নামক একটি জাহাজে যাত্রা করেন। বাংলাদেশ সময় বুধবার দিবাগত মধ্যরাতে নৌবহর গাজার কাছাকাছি এলাকায় পৌঁছালে ইসরায়েলি সেনারা জাহাজগুলোতে এসে ত্রাণ নিয়ে যাওয়া অধিকার কর্মীদের আটক করতে থাকে। নৌবহরের ত্রাণবাহী জাহাজ সহ অধিকার কর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বহরে থাকে একটি বাদে বাকি সব জাহাজ আটক করা হয়েছে। এর কিছুক্ষণ পর ফেসবুকে ওই ভিডিও বার্তা দেন শহীদুল আলম। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, সাগর খুবই উত্তাল, এইমাত্র বমি হলো, এখন শুয়ে আছি। ভিডিওতে শহীদুল আলম বলেন, বমি করার পরপরই সরাসরি সম্প্রচারে যাওয়াটা স্বাভাবিক নয় বলেই আমার ধারণা। আমি এখন মেঝেতে শুয়ে আছি, তাই আমি বরং ক্যামেরাটাকে ঘুরিয়ে দিচ্ছি, দেখা যাক এটা কাজ করে কিনা। আশা করি এবার আপনারা দেখতে পাচ্ছেন। শহীদুল আলম বলেন, সময়টা বেশ উপযুক্ত, কারণ আমি এইমাত্র বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছি। সাক্ষাৎকারটি চলাকালে বা এর পরপরই জাহাজটি দুলতে শুরু করে। এ সময় আমি অসুস্থ বোধ করছিলাম এবং বমি করার জন্য একটি ব্যাগ খুঁজছিলাম। ভাগ্যক্রমে ঠিক সময়ে একটি ছোট্ট ব্যাগ পেয়ে যাই, তাতে মেঝেটা নোংরা হওয়া থেকে রক্ষা পায়। তবে হ্যাঁ, আমি ঠিক আছি। জাহাজ একজন চিকিৎসক তার দেখাশোনা করছেন বলে জানান শহীদুল আলম। তিনি বলেন, আমার মনে হয় কেউ আবার কম্পিউটার ও টেবিলে থাকা অন্যান্য সরঞ্জাম গুছিয়ে রেখেছেন। সব জিনিস মেঝেতে নামিয়ে রাখা হচ্ছে যাতে সেগুলো পড়ে না যায়। সমুদ্র এখনো খুবই উত্তাল, বাইরে এখনো আলো আছে। আশা করি আমরা খুব দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠবো। আমি ঠিক আছি, এটা একটা ভিন্ন অভিজ্ঞতা বলতে হবে। নেত্রকোনায় ৮ ঘন্টার প্যারোলে বাবার জানাজায় যুবলীগ নেতা। নেত্রকোনায় খালিয়াজুড়িতে ৮ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন যুবলীগের নেতা মোহাম্মদ মাকসুদুর রহমান। এ সময় তার বাঁ হাতে হাতকড়া পরানো ছিল। বৃহস্পতিবার সকাল 6টা থেকে বেলা 2টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। বাবার দাফন শেষে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। মাকসুদুর রহমান খালিয়াজুড়ি উপজেলা সদরের বড়হাটি এলাকার বাসিন্দা মোহাম্মদ ফজলুর রহমানের ছেলে। তিনি খালিয়াজুড়ি উপজেলা যুবলীগের সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। বিশেষ ক্ষমতায়নের একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত 13 সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন মাকসুদুর রহমান। বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে, যা বললেন ফজলুর রহমান। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে স্থগিতাদেশ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও পদ স্থগিত হওয়ার বিষয়টি মেনে নিতে কষ্ট হয়েছে প্রবীণ এই রাজনীতিকের। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, আমি রাজনীতি ছেড়ে দিতাম। আমার শুধু একটা দোষ আছে, আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি। মানুষ বলে এক স্বামীর ঘর করতে পারি নাই, আর এক স্বামীর ঘরও করতে পারতেছি না। না হলে বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে, আমাকে তারা বলেনি যে আমি কি অপরাধ করেছি। আমি মানুষ, 100 কথা বললে আমার 2টা কথা ভুল হতে পারে। যদি কোনো ভুল করে থাকি আমাকে জানানো হোক, আমি ক্ষমা চাইব। অভিমানী ফজলুর রহমান বলেন, আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান, এখন কোনো দলের না। যদি বিএনপিতে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু থাকে তবে আমাকে আবার দলে নেওয়া উচিত।
আমি মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু দল আমার পথ কেন স্থগিত করেছে তা আজও জানি না। বলা হয়েছে আমি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি, অথচ আমি যদি এত কুরুচিপূর্ণ বক্তব্য দিতাম আমাকে টেলিভিশনে ডাকতো না। দল যদি আমাকে ফেরত নেয় আমি দলকে জিজ্ঞেস করব কোন কুরুচিপূর্ণ কথা বলেছি আমি। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না, মন্তব্য সার্জিসের। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলবো বাংলাদেশের মানুষ ওই একটা প্রশ্নে আপোষহীন, শেখ হাসিনা খুনি। বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই লেখাটা রক্ত দিয়ে লেখা হয়ে গেছে। যারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী তারা তাদের জায়গা থেকে এটা ভুলে যেতে পারেন, কিন্তু যে মা তার ছেলের লাশ নিজের হাতে ছুঁয়েছেন ওই মা কিন্তু এটা ভুলতে পারবেন না। ওই মা যতদিন না ভুলবেন, আমরা যারা এই অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছিলাম আমরা এটা ভুলবো না, ভুলতে দেবও না। এনসিপির এই নেতা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময় যখন আমাদের আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা। দ্বিতীয়ত, যখন মানুষ আবার রাজপথে নামলো তাদের জায়গা থেকে এবং নামার পরে মানুষ রাজপথে দিনের পর দিন আন্দোলন করলো এবং যমুনা ঘেরাওয়ের পর্যায় পর্যন্ত গেল, তখন তারা এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধাপ সেই ধাপে গেল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ প্রতীক্ষা সবকিছু ভুলে গিয়ে, বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য সুশীল সাজতে শুরু করেন এবং এই অভ্যুত্থানের মতো একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্টে আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। আওয়ামী লীগ দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে, মন্তব্য ফারুকের। সকল দাবি দাওয়া নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি দাবি করেছেন, দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় এ দাবি করেন তিনি। পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে তা খুঁজে বের করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। বিএনপির নেতা বলেন, ফেসিবাদ বিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যুবলীগ কর্মীর ইজারা নেওয়া পুকুর দখল করে মাছ ধরায় যুবদল নেতাকে হত্যা। বগুড়ার কাহালুতে যুবদলের নেতা রাহুল সরকার হত্যা মামলার আসামি জামিল হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মদ শারমিন খাতুনের আদালতে তিনি জবানবন্দি দেন। জবানবন্দিতে আসামি জামিল হোসেন উল্লেখ করেন, তিনি একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। যুবদলের নেতা রাহুল সরকার সেই পুকুর দখল করে মাছ ধরতে গেলে তিনি নিষেধ করেন। তখন বাকবিতণ্ডার এক পর্যায়ে তার সঙ্গে থাকা কয়েকজন ক্ষুব্ধ হয়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। বগুড়া আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।